জান্নাতকে পেতে লিখেছেন নিমর আহমদ। পর্ব ৩৬। আয়েশা শুয়ে থাকা বাহারের ওপর কম্বল ঠিক করে দিল। তারপর ছাদের দিকে মুখ করে বাহারের অপর পাশে শুয়ে থাকা হাইকে দেখলো। তারা তিনজন এমনভাবে ঘুমায় যে মাঝখানে বাহারে থাকে। আয়েশে, হ্যাঁ, হয়তো আয়েশের দৃষ্টি অনুভব করলো, অথবা হয়তো আগে থেকেই ডাকবার ইচ্ছে ছিল। বলো। আয়েশা কাত হয়ে শুয়ে ধীরে ধীরে বাহারের কোকড়ানো চুলে হাত বোলাতে লাগলো। আমার ঝিনুক থেকে মুখ তো বেরোয় না কেন? আমি এত বেশি মিথ্যা কথা তো বলি না। হ্যাঁ, ছাদের দিকে তাকিয়ে বলতে লাগলো। তুমি বাহারের সেই চিন্তা ভাবনা মাথা থেকে বের করে দাও। এটা হচ্ছে রিজিক, কখনো আসে কখনো আসে না। কয়েকটা মুহূর্ত ঘরের আধো অন্ধকারে ডুবে গেল। ঘরে এখন সবুজ নাইট ল্যাম্পের মৃদু আলো ছড়িয়ে গেছে। বাহারে বন্ধ চোখের মধ্য দিয়ে তার নিঃশ্বাসে হালকা ওঠানামা টের পাওয়া যাচ্ছে। আইসে, হ্যাঁ, একইভাবে ছাদের দিকে তাকিয়ে রাখলো। আমাকে কি এই দুনিয়া ধোকা দিয়ে রেখেছে? তোমার নিজেই কি মনে হয়? জানি না, মনে হয় আমি অনেক দূরে চলে এসেছি। এত দূর যে সেই কথাগুলো যা তোমার জীবনের অংশ, এগুলোর সাথে আমি নিজেকে মেলাতে পারি না। হ্যাঁ, দূরে সবসময় আমরাই যাই, আল্লাহ কখনো দূরে যায় না। হ্যাঁ, এবার মুখ ঘুরিয়ে আয়েশাকে প্রশ্নসূচক দৃষ্টিতে দেখতে লাগলো। যদি তোমার মনে হয় দূরত্ব অনেক বেড়ে গেছে, তাহলে সেই দূরত্ব কমানোর শুরুটাও তোমাকেই করতে হবে। কিভাবে? হ্যাঁ, জানতে চাইল। তুমি কি করতে চাও? আমার হাতটা প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করে আমি কে। আমি চাই আমার কাছের জন্য এর ভালো কোনো উত্তর থাকে। আমি জীবনে ভালো কিছু করতে চাই, এই জন্য যে তোমার ঝিনুক থেকে যেন একদিন মুক্ত বের হয়। না, হ্যাঁ, একটু সংকোচে নরম হয়ে গেল। বরং এই জন্য যে আমাকে যেন আর কখনোই সেই আগুনে জ্বলতে না হয়, যে আগুনকে আমি এখন খুব ভয় পাই। তাহলে এই দূরত্বটা মেটানোর চেষ্টা করো। কিভাবে? হ্যাঁ, আমাদের সাথে আল্লাহর যে দূরত্ব তৈরি হয়, ওটা সরল সোজা রাস্তার মতো নয়, ওটা পাহাড়ের মতো। তুমি যদি দৌড়ে পার হতে চাও, তবে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়বে। তুমি যদি জোর করে চড়তে চাও, তবে মাঝপথে পড়ে যাবে। আর যদি উড়ে যেতে চাও, তাহলে হাওয়া তোমার পক্ষে থাকবে না। আয়েশা শ্বাস নিয়ে একটু থামলো। এই দূরত্বটা ছোট ছোট পদক্ষেপে অতিক্রম করা হয়। ছোট ছোট কদমে চলতে চলতে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হয়। কখনো যদি মাঝপথে ফিরে তাকিয়ে নিচে নামতে চাও, তবে আগের জীবনের টান তোমাকে জোরে টেনে নিয়ে যাবে। আর নামা যত সহজ হবে, উপরে ওঠা ততই কঠিন। কিন্তু ওপরের দিকে তাকালে প্রতিটি কদমে তুমি উচ্চতা পাবে। তাই দৌড়াবে না, জোর করে উঠতেও যাবে না। শুধু ছোট ছোট ভালো কাজ করো, আর ছোট ছোট গুণা ছাড়তে শুরু করো। সবুজ নরম নাইট ল্যাম্পের আলোয় আয়েশা গুলের মুখটা উজ্জ্বল হয়ে রয়েছে। সে এত নরমভাবে কথা বলে যেন গোলাপের পাপড়ি ওপর থেকে ঝরে পড়ছে, যেন মধুর নদী বয়ে চলে, যেন সন্ধ্যার বৃষ্টি কোমল ফোঁটা নিঃশব্দে টপ টপ করে ঝরে পড়ে। তাহলে আমি কি করব? তুমি তোমার খুব প্রিয় কোনো জিনিস আল্লাহর জন্য কোরবানি করে দাও। আয়েশার কথা শুনে হ্যাঁ এক মুহূর্ত চিন্তা করলো, তার কাছে এমন প্রিয় জিনিস কি আছে। সামাঞ্জি ডর্মে আমার কাছে একটা ডায়মন্ড রিং আছে, ওটা খুব দামি। দামি জিনিস না, প্রিয় জিনিস কোরবান করো। এটা জরুরি নয় যে প্রিয় জিনিস দামিই হবে। আয়েশা হেসে বলল। আর আমি বলি, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? কি? তোমার অহং, তোমার আমি। তুমি সেটাকে কোরবানি করে দাও। হ্যাঁ বিস্ময়ে তাকালো। কিন্তু কার জন্য? হ্যাঁ কিছুটা অবাক হয়ে বলল। তোমার চাচার কোনো মেয়ের জন্য। তোমার চাচার কোনো মেয়ে আছে? হ্যাঁ ধীরে ধীরে মাথা নেড়ে জানালো। হ্যাঁ ধীরে ধীরে মাথা নেড়ে জানালো, আছে। তোমার সেই চাচাতো বোনের জন্য এমন কিছু করো যা তুমি কখনো করো না। কুরবানি দেওয়া সবচেয়ে কঠিন হয় চাচার মেয়েদের জন্য, কারণ প্রতিযোগিতা সবচেয়ে বেশি থাকে ওদের সাথে, আর অবমূল্যায়নও সবচেয়ে বেশি ওরাই করে। আমি ওদের জন্য কি করব? আমি তো ওদের সাথে কখনো অন্যায় করি না। শুধু যখন ওরা ব্যঙ্গ করে কথা বলে, তখন যেভাবে আমার জিহ্বায় আসা ব্যঙ্গকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না। হ্যাঁ, এই ছোট ছোট তীর্যক কথা আর বাঁকা মন্তব্য থেকে বেঁচে থাকো। মক্কায় কিছু বড় বড় সর্দার ছিল যারা সবসময় এমন ছোট ছোট তীর্যক কথা বলতো। তারপর কি হলো জানো? বদরের আগে তারা ছোট ছোট কষ্টে মারা গেল, কেউ সামান্য আঁচড়ে মারা গেল, তো কেউ ক্ষুদ্র ফোড়ার যন্ত্রণায়, কারণ আল্লাহ তাদের অহংকারকে ভেঙে দিয়েছিলেন। তুমি তোমার সেই কাজিনের জন্য নিজের অহংকারের আঘাত ভুলে যেও। আমি চেষ্টা করব। শোনো আইসে। হ্যাঁ মুচকি হেসে বলল। তুমি খুব আদরে। আয়সে হেসে ফেলল। তুমিও খুব আদরে হ্যাঁ, আর আমিও খুব আদরে।
বাহারে বন্ধ চোখেই বলল। আর ওরা দুজনে অবাক হয়ে তার দিকে তাকালো। দুষ্টু মেয়ে, তুমি জেগেই ছিলে? চলো ঘুমাও, সকালে কাজেও যেতে হবে। আয়েশা মিথ্যে রাগ দেখিয়ে বাহারিকে বকা দিয়ে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্প বন্ধ করলো। সবুজ আলো মিলিয়ে গেল, ঘর অন্ধকারে ডুবে গেল। সাত সকালে রান্নাঘর থেকে কথার হালকা শব্দ ভেসে আসছে। হ্যাঁ, খোলা চুল আঙুলে পেঁচাতে পেঁচাতে দরজার কাছে এসে দাঁড়ালো। আয়েশা চেয়ারে বসে আছে আর তার সামনে দাঁড়িয়ে থাকা বাহারের চুল বেঁধে দিচ্ছে। আজ সকালে কাজ আছে, তাই জঙ্গলে যাওয়া হবে না। বাহারে আজ বাড়ির সামনের গলিতে বাচ্চাদের সাথে খেলতে যাবে। এখন বাহারে গোল একা বাইরে যাবে, তো ভালো মেয়ে হয়েই যাবে। ঠিক আছে তো? আয়েশা তার বেনি কাঁদতে কাঁদতে নরমভাবে বলল, ঠিক আছে। বাহারে মাথা নেড়ে সায় দিল। আর ভালো মেয়েরা যখন বাজার দিয়ে যায় তখন তারা চোখ নিচু করে হাঁটে। এভাবে চললে যদি ঠোকর লাগে? আয়েশা মৃদু হেসে বেনির শেষ প্রান্তটা নিপুণভাবে গেঁথে দিল। যে মেয়ে আল্লাহর কথা মানে, আল্লাহ তাকে ঠোকর লাগতে দেন না। আর যে মানে না, তাকে ঠোকর লাগতে দেন। আয়েশা পনিটেল বেঁধে নিচের চুলে ব্রাশ চালালো, তারপর কাঁধ ধরে বাহারের মুখ নিজের দিকে ঘোরালো। আর ভালো মেয়েরা বাইরে গেলে কিভাবে হাঁটে? বাহারের কপালে কোকড়া চুল সরাতে সরাতে প্রতিদিনের মতো শিক্ষাটা আবারও জিজ্ঞাসা করলো। ওরা ঠিক সেই দুইজন মেয়ের মতো হাঁটে যারা কূপের ধারে মুসা আলাইসাল্লামের কাছে এসেছিল। আর সেই দুইজন মেয়ে কিভাবে হাঁটছিল? আয়েশা বাহারের বাদামি কোকড়া চুল কানের পেছনে গুজে দিল, লজ্জা নিয়ে, হায়া নিয়ে। আর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহা কি বলেছিলেন? হায়াওয়ালা মেয়েরা কেমন হয়? ওরা সবখানে যায় না, সব কথা বলে না, সব মানুষের সাথে মেশে না। বাহারে তাদের তিনটি কথা আঙুলে গুনে বলে দিল, যেন খুব দ্রুত কথা শেষ করে সে বাইরে ছুটে যেতে পারে। আর মনে রেখো, যেদিন তোমার মধ্যে হায়া থাকবে না, সেদিন যা খুশি তা করে ফেলতে পারবে। নরমভাবে কথাগুলো বললেও আয়েশার চোখে সেই সতর্কতা ভেসে উঠল, যা বাহারেকে সঠিক পথে রাখার জন্য যথেষ্ট। বাহারের সম্মতি জানে মাথা নেড়ে অগ্রসর হয়ে একে একে আয়েশার দুই গলে চুমু দিল। আয়েশা গুল, বাহারে গুল তোমাকে খুব বেশি ভালোবাসে। তারপর বাহারে ছুটে দরজার দিকে গেল। বাহারেকে দেখে হ্যাঁ একটু ঝুঁকলো, একইভাবে বাহারে হ্যাঁ গালও চুমু দিল। হ্যাঁ সুলেমান, বাহারে গুল তোমাকেও অনেক ভালোবাসে বলে বাহারে ছুটে বাইরে বেরিয়ে গেল। তুমি ওর মানসিক গঠনের জন্য খুব পরিশ্রম করো। হ্যাঁ এগিয়ে এসে বলল। যতক্ষণে হ্যাঁ ঘুম থেকে জেগে উঠে ততক্ষণে আয়েশা আর বাহারে হালিমান্টের ঘর থেকে কোরআন পড়ে ফিরে আসে। করতেই হয়, ছোট মেয়েরা তো নরম ডালের মতো হয়, যেদিকে বাঁকাও সেদিকে বেঁকে যায়। যদি সময়ের সাথে সাথে ডালের রং বদলে যায়, শুকিয়েও যায়, তবু তার মূল দেশাও ঠিক থাকে। কিন্তু বড় মেয়েরা কাচের মতো হয়, ওদেরকে বাঁকাতে চাইলে বাঁকে না, জবরদস্তি করলে ভেঙে যায়। কাচকে পলিশ করে সাজাতে হয়, যতক্ষণ না তার ক্ষত মুছে যায় আর নিজের হাত আঘাতপ্রাপ্ত না হয়, ততক্ষণ সে মর্জি মোতাবেক ছাঁচে আসে না। ঠিক বলছো। হ্যাঁ মাথা নেড়ে স্বীকার করলো। আচ্ছা, ফোনটা কোথায়? আমার ক্রেডিট শেষ, পাকিস্তানে ফোন করতে হবে। ও দুঃখিত, এটা এখানে পড়ে আছে। আব্দুর রহমানের ফোন এসেছিল, তাই এটা আমি এখানে রেখে দিয়েছিলাম। আর এই নাও তোমার চা। আয়েশা কর্ডলেস ফোনটা আর হ্যাঁ নাস্তার সরঞ্জাম একসাথে রেখে দিল। সে কি বললো? হ্যাঁ অজান্তে জিজ্ঞেস করলো, যদিও পাশের ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। ব্যাস কিছু কাগজপত্রের কথা জিজ্ঞেস করলো, ওর রুমে রাখা আছে। বাহারে নিশ্চয়ই খুশি হয়েছে ওর সাথে কথা বলে। নাস্তার বাসনপত্র গোছাতে গিয়ে আয়েশার হাতটা সামান্য নিস্তেজ হয়ে গেল, তার মুখে হালকা বিষণ্ণতা ছড়িয়ে পড়লো। ভাইকে কিছু বলো না। আমিও ওকে বলিনি। আব্দুর রহমান ওর সাথে কথা বলার জন্য ফোন করে না, শুধু নিজের কাজের জন্য ফোন করে। আয়েশা উদাস হয়ে মাথা নেড়ে আবার কাজ করতে শুরু করলো। হ্যাঁ নীরবে ফোন আর চায়ের কাপ নিয়ে বাইরে চলে এলো। ঘাসের ওপর শিশিরের ফোঁটা ছিলমিল করছে, চারপাশের ফুলগুলো প্রতিটি কোণায় সুগন্ধ ছড়াচ্ছে। সে ঘাসে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে তার ফোনের নাম্বারে ডায়াল করলো। ফোন ধরলো ইরাম। সালাম দেওয়া ও কৌশলাদি জানার পরে ইরাম বেশ তীক্ষ্ণ কণ্ঠে বলল, তোমার আজ ফোন করার কথা কিভাবে মনে হলো? সাধারণত এমন চিন্তার যে অন্য আর কিছু হাইকে বেশি বিরক্ত করে না। মানুষ যখন কাউকে ফোন করে বছরখানিক পরে হলেও সে অপর দিকের মানুষটার কথা চিন্তা করেই কল করে। কোনো কথার শুরুটাই যদি এমন দেওয়া হয়, তবে পরবর্তী তার ওই ব্যক্তির জন্য ভালো মন্দ চিন্তা করার দরকার নেই বলেই ভাববে মানুষ। কিন্তু হ্যাঁ জীবনে এতদিন এত কষ্ট সহ্য করেছে যে ইরামের এই তির্যক কথা টের পায়নি, কিংবা নিজে ইচ্ছে করে এড়িয়ে গেল। হ্যাঁ বলল, ঠিক বলছো, আমি ব্যস্ততার জন্য ফোন করতেই পারিনি। তুমি বলো কেমন আছো? আর হ্যাঁ, এঙ্গেজমেন্টের জন্য শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। ইরামের কথার সুর একটু বিশেষভাবে আলাদা মনে হলো।
কিছু ছোট ছোট নরম কথা বলে ইরামের ছোটখাটো তির্যক কথাকে এড়িয়ে গিয়ে যখন ফোন রাখলো, তখন তার হৃদয় আগের চেয়েও হালকা হয়ে উঠল। সন্ধ্যায় আয়শা আর বাহারে যখন তাদের কোনো আত্মীয়ের জানাজায় গেল, তখন ঘরে থাকাটাই ভালো মনে করেছিল। কিন্তু এখন একাকিত্ব থেকে কুড়ো করে খেতে লাগলো। সারাটা দিন তারা একসাথেই থাকে। রাত হলে হোটেল গ্র্যান্ডের গেটে গার্ডরা পাহারা দেয়, আর দুজন গার্ড গলির মাথায় এসে পাহারা দেয়। তাই এক নিরাপদ অভয় ঘিরে থাকে। কিন্তু আজ সে ভীষণ একাকিত্ব অনুভব করলো। প্রথমে উপরে স্টাডি রুমের দিকে গেল, যেখানে তার অনেক ছবি দেয়ালে টাঙানো রয়েছে। নিজের ছবি ওখানে এভাবে দেখে তার ভীষণ রাগ হয়। একটা ছবিতে সে মেট্রো স্টেশনের সিঁড়ির মুখে একটু বেড়ে ভাবে দাঁড়িয়ে ছিল, ভাঙা লাল জুতো পায়ে ঝুলছে। আরেকটা ছবিতে সে নিজের সোনালি নকশার ফ্রক পরে পাশের কালো গাড়ি থেকে নামছিল। তুরস্ক এবং পাকিস্তান মিলে এমন আরো বহু ছবি ঝুলানো। পাশের লোকেরা সারাক্ষণ তাকে অনুসরণ করতে বলে তার বিশ্বাস। সে অনিচ্ছায় বাইরে এলো। একে ব্ল্যাকমেল করার জন্য অনেক জিনিসপত্র জমিয়ে রেখেছে। কিন্তু কোনো দুর্বলতা তো পাশেও আছে নিশ্চয়ই। কিছু একটা ভেবে সে ঘাড় উঠিয়ে উপরে দেখলো, গোল চক্রাকার কাঠের সিঁড়িটা 3 তলা পর্যন্ত গেছে। ওখানে পাশের রুম। বাহারে কথায় কথায় বলেছিল করিডোরের শেষ রুম। ওখানে যায়নি, কিন্তু গেলে ক্ষতিও তো নেই কিছু। এই ঘরের ব্যাপারে যত বেশি জানা যায় ততই মঙ্গল। খালি পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। চাবির গুচ্ছটা আয়েশার আলমারি থেকে নিয়েছে সে। শেষ রুমের দরজা বন্ধ। সে একটার পর একটা চাবি দরজার লকে লাগাতে শুরু করলো। চতুর্থ চাবিতেই লক খুলে গেল। সে ধীরে দরজাটা ঠেলে ঢুকলো। এটা খুব জাঁকজমকপূর্ণ একটা বেডরুম। উঁচু ছাদ, ঝলমলে ঝাড়বাতি, দেওয়ালে জানালায় হালকা সুরমা রঙের মখমলি পর্দা, কার্পেটও সুরমা রঙের। পুরো ঘর গাঢ় নীল আর সুরমা রঙের নানান শেডে সাজানো। ঘরে সুগন্ধির সুবাস ছড়িয়ে রয়েছে, খুব দামি সুগন্ধি। সেটা ঘ্রাণেই বোঝা যাচ্ছে। ড্রেসিং টেবিলের উপর রাখা নাজুক কাচের বোতলগুলো দেখলো সে। একটা চাইতে আর একটা বেশি দামি সুগন্ধি ওখানে রাখা। এদিক ওদিক ঘুরে এটা সেটা পরখ করে আলমারির দিকে চলে গেল। এক এক করে সে 5টি পাল্লাই খোলার চেষ্টা করলো। প্রথম 4টি লক করা আর পঞ্চমটি খোলা। সে পাল্লা খুললে দেখতে পেল ভেতর অনেক দামি সুন্দর 3 পিস স্যুট হ্যাঙ্গারে ঝোলানো। নিচের তাকে একটা ব্রিফকেস। সাবধানে ব্রিফকেস তুলে বিছানার ধারে এসে বসলো। ব্রিফকেস তালাবদ্ধ না। এটা খুলে দেখলো ভেতরে কয়েকটি ফাইল আর ওপরে একটি নোটপ্যাডে কালো কালিতে তুরস্কের কিছু নামের তালিকা লেখা। সে সেই তালিকা তুলে পড়তে শুরু করলো। তখনই হঠাৎ ব্রিফকেসের ভেতর থেকে বিপ বিপ করে সংকেতের আওয়াজ আসতে শুরু করলো। চমকে উঠলো, ভেতরে কিছু বাজছে। সে ঘাবড়ে গিয়ে কাগজগুলো তাড়াতাড়ি ব্রিফকেসের ভেতরে রেখে দিল। তখনই তার আঙুলে কালো কালি লেগে গেল। সে দ্রুত ব্রিফকেসটা নিয়ে আবার জায়গা মতো রেখে দিল। তারপর বিছানার চাদরের ভাঁজ ঠিক করে বাইরে বেরিয়ে এলো। ঘরটা তালা দিয়ে যখন সিঁড়ি নামছিল তখন লঞ্চে ফোন বেজে উঠলো। সে প্রায় দৌড়ে নেমে এসে ফোন ধরলো। হ্যালো। জবাবে কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। তারপর ইয়ারপিস থেকে আব্দুর রহমান পাশার কণ্ঠ শোনা গেল। আয়েশা কোথায়? ওরা দুজন কারো বাড়িতে গেছে। নিজের কণ্ঠটা সামলালো। বলল, আপনি কেন জিজ্ঞেস করছেন? কয়েক মুহূর্ত আব্দুর রহমান নীরব রইল। তারপর বরফ শীতল কণ্ঠে বলল, ভবিষ্যতে যদি আপনি আমার ঘরে যান অথবা আমার ব্রিফকেস খোলার চেষ্টা করেন, তাহলে নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবেন না, বুঝেছেন? খুব কঠিনভাবে বলল সে। পায়ের তলা থেকে মাটিটাই সরে গেল বলে মনে হলো। ঘাবড়ে গিয়ে সে রিসিভার ক্র্যাডেলে রেখে দিল। তারপর আঙুলে লেগে থাকা কালের দাগ কাপড়ে ঘষে প্রমাণ মুছে ফেলার চেষ্টা করলো। আব্দুর রহমান কিভাবে জানতে পারলো? আর মস্তিষ্কে কোনো কিছু বুঝে উঠতে পারলো না। তার মনের ভেতর থেকে কেউ তাকে বলল, এখন এখান থেকে চলে যাওয়া উচিত। তবু বৈকাদের আকর্ষণ আর এই দুই বোনের টান উভয়ের কারণে অদ্ভুত এক মোহে পড়ে থেকে গেল।